আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা অমানবিক, এটা মেনে নেওয়া যায় না বললেন প্রধানমন্ত্রী। বিশ্বের অনেক দেশ ও সংস্থার নীরব ভূমিকার সমালোচনা। করোনায় আরও 34 জনের মৃত্যু। নওগাঁয় 7 দিনের লকডাউন, রাজশাহীতে কঠোর বিধিনিষেধ। প্রকাশ্য চুক্তির মাধ্যমে ভ্যাকসিন কেনার সুপারিশ বিশিষ্টজনদের। বঙ্গবন্ধুর 4 খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত, প্রমাণ পেলে বাতিল হবে জিয়াউর রহমানের খেতাবও, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপির রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের আগ্রহ নেই, কাদেরের মন্তব্য। ছদ্মবেশী একদলীয় শাসন থেকে মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বললেন ফখরুল। করোনায় বিপর্যস্ত জীবন জীবিকা রক্ষার 6 লাখ কোটি টাকার বাজেট পেশ কাল, এবারও দেয়া হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছোট্ট শিশুও তাদের হামলা থেকে রেহাই পায়নি। এই অমানবিকতা মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ ও সংস্থার নীরব ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় শুরু হয় জাতীয় সংসদের 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন। প্রথমে আব্দুল মতিন খসরু ও আসলামুল হক সহ সাবেক কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াতদের অবদান স্মরণ করেন। এ সময় তিনি কথা বলেন সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা প্রসঙ্গে। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে হতাহতদের প্রতি বাংলাদেশের সমবেদনা জানান প্রধানমন্ত্রী। হামলার সময় বিভিন্ন দেশ ও সংস্থার নীরবতার সমালোচনা করেন তিনি। যারা অনেক সময় মানবতার এত কথা বলে, কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাক, আমরা প্যালেস্টাইনি ভাইদের সাথে সবসময় আছি। আমাদের ছদ্মবেশে সব রকম সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনও আমরা করে যাচ্ছি এবং এটা আমরা অবশ্যই করে যাব। এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন রশিদ সহ সরকার ও বিরোধী দলের সদস্যরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে যুক্তরাজ্য। COP26-এর সভাপতি আলোক শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আশাবাদ জানান। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন অলোক শর্মা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং দেন। অলোক শর্মা আশা প্রকাশ করেন, CVF এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠেয় COP26 সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়। ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ অংশ নেবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর 2 প্রতিনিধি। এদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুততর করতে মিয়ানমারের উপর জাতিসংঘকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শুরুতে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের অনেকটা বিপক্ষে ছিল জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ, কিন্তু এখন তাদের সুর একেবারে উল্টো। ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক 2 সহকারী হাইকমিশনার। মঙ্গলবার ভাসানচর সফর করে এসে এই অভিমত দেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর নিজেদের অভিমত তুলে ধরেন শরণার্থী বিষয়ক 2 সহকারী হাইকমিশনার রূপ মাজাও এবং গিলিয়ান ট্রিক্স। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাপন যাতে মর্যাদাপূর্ণ হয়, সেজন্য তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে। এটা যাতে নিশ্চিত হয়, সেজন্য আমরা এখানে এসেছি। তাদের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের অবাধ চলাচল, স্বাস্থ্যসেবা সহ
অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। We are with the government. ভাসানচরের জীবনযাপন কক্সবাজারের তুলনায় অনেক ভালো। রোহিঙ্গারা যেন সবকিছু থেকে বিচ্ছিন্ন এটা অনুভব না করে, সেজন্য তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। আমরা ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় অংশ নেব, আন্তর্জাতিক সম্প্রদায়কেও অংশ নেওয়ার আহ্বান জানাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেন, 4 বছর হয়ে গেলেও রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পেরে হতাশ। এজন্য তাদের প্রত্যাবাসন দ্রুত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। আমরা বললাম ওনাদের এই রাখাইনে ওনারা বেশি জানি ফোকাস দেন। তারা অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট রাখাইনে করছেন, এইগুলোর এই গানের মাঝিগুলোর নিয়ে দেখান যাতে ওরা ফেরত যায় তার দেশে, এই ব্যবস্থা করার জন্য। আর বললাম যে মিলিটারি গভর্নমেন্ট আসছে, এই সময় একটা সুযোগ হয়েছে, কারণ মিলিটারি গভর্নমেন্ট শুনবে, আপনারা অধিকতর ওদের চাপ দেন। চলমান করোনা থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দেয় সরকারকে ধন্যবাদ জানান জাতিসংঘের প্রতিনিধিরা। Of course, you will want to. ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসের মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে প্রাণ গেলেও মোট 12,694 জনের, 1,988 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট 8,04,293 জন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 1,914 জন। এ নিয়ে সুস্থ হলেন মোট 7,44,065 জন। করোনা শনাক্তের হার 9.81, সুস্থতার হার 92.51 এবং মৃত্যুর হার 1.58%। করোনা সংক্রমণ রোধে নওগাঁ পৌরসভা ও 4টি উপজেলায় আগামীকাল থেকে 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাজশাহীতে লকডাউনের পরিবর্তে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ থাকা সহ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নওগাঁ পৌরসভা সহ নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও মান্দা এই 4টি উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা সহ 15টি বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ এক প্রেস কনফারেন্সে এই বিধিনিষেধ আরোপ করেন। এদিকে বুধবার বিকেলে রাজশাহী জেলা করোনা পর্যালোচনা কমিটির সভা শেষে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউনের পরিবর্তে কিছু বিধিনিষেধের কথা জানিয়েছেন। সন্ধ্যা 7টার পর থেকে সকল ধরনের দোকান এবং শপিং মল বন্ধ থাকে। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা 7টার পরে আইডি কার্ড ব্যতীত এবং জরুরি প্রয়োজন ছাড়া কোনো লোক ঘরের বাইরে বের হতে পারে না। অন্যদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউন হচ্ছে না গোটা খুলনায়। 4টি থানা এলাকায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বুধবার সকালে খুলনা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া করোনার ভয়াবহতায় সংক্রমণ প্রতিরোধে মোংলায় চলছে 4র্থ দিনের কঠোর বিধিনিষেধ। সবশেষ পরীক্ষা বিবেচনায় মোংলা বন্দর এলাকায় করোনায় আক্রান্তের হার 73.80%। ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা বা অন্যান্য দেশের ভ্যারিয়েন্ট কিনা এটা বোঝার জন্য বাস্তবে আসলে এর জিনোম সিকোয়েন্সিং দরকার, এবং সেটা মোংলাতে সম্ভব না। আমরা চেষ্টা করতেছি সেটা খুলনা বা যশোরের মধ্যে এই আমাদের যেগুলো পজিটিভ হয়েছে সেগুলোর জিনোম সিকোয়েন্সিং করে এর ভ্যারিয়েন্টটা উদ্ধার করার জন্য। এদিকে বুধবার ভোরে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারত থেকে অবৈধ পথে দেশে ঢোকার সময় 10 বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগের বাড়ি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকায়। বুধবার কার্পাসডাঙ্গা এলাকা আংশিক লকডাউন করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে আগামী 6 জুন পর্যন্ত কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্য সহ জরুরি কার্যক্রম ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ নয়, স্বাস্থ্যবিধি মেনে চললে এটা প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্ল্যাক ফাঙ্গাস রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক গাইডলাইন প্রকাশনা অনুষ্ঠানে BSMMU এর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। বলেন, এই রোগ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। এই মুহূর্তে ভারতের মতো বাংলাদেশে মহামারীর আশঙ্কা নেই। তবে ডায়াবেটিক, ক্যান্সার, কিডনি রোগী ও অন্তঃসত্ত্বা মহিলাদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় ডাক্তার শরফুদ্দিন জানান, ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত একজন রোগীর পেছনে চিকিৎসা বাবদ 1.5 লাখ টাকার মতো খরচ হয়।
7 থেকে 10 দিনের মধ্যে দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানান, টিকার জন্য নিবন্ধিতরাই অগ্রাধিকার পাবেন। বায়োএনটেকের টিকা একটি বিশেষ ধরনের টিকা, -90°C তাপমাত্রা এটিকে সংরক্ষণ করতে হয় এবং এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করবার জন্য একটি ডাইলিউটের প্রয়োজন হয়, যেটি কভেক্স ফ্যাসিলিটি থেকে এই মাসের 7 তারিখে এসে পৌঁছাবে বলেই আমরা আশা করি এবং তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি যে 7 থেকে 10 দিনের মধ্যেই এই টিকাটি প্রদান শুরু হবে। গোপন নয়, প্রকাশ্য চুক্তির মাধ্যমে করোনার টিকা সহ স্বাস্থ্য খাতের কেনাকাটার উপর জোর দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, টিকা নিয়ে ব্ল্যাকমেইল করছে উৎপাদনকারী দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। টিকা উৎপাদনে রাষ্ট্রীয় সক্ষমতার তাগিদ দেওয়া হয় বৈঠকে। বেসরকারি সংস্থা স্টাডি গ্রুপ অন রিজিওনাল অ্যাফেয়ার্স আয়োজিত আন্তর্জাতিক ভ্যাকসিন বাণিজ্যে বাংলাদেশ নিয়ে জুম মিটিংয়ে যুক্ত হন দেশের বিশিষ্টজনরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, খাতভিত্তিক টিকাদান কর্মসূচি সম্পাদন করতে হবে, টিকার সরবরাহ বাড়াতে হবে, কেনাকাটায় আনতে হবে স্বচ্ছতা। চুক্তিগুলো কেন গোপন রাখতে হবে? একজন সাংবাদিক নিগৃহীত হলেন এইসব তথ্য জোগাড় করার চেষ্টা করতে গিয়ে। এইখানে আমার মনে করি যে এখানে বরঞ্চ ট্রান্সপারেন্সি বরঞ্চ আমাদেরকে আরেকটু শক্তিশালী জায়গায় নিয়ে যাবে। সরকারকে আমি বলছি যে কৌশলগত চিন্তাগুলো পরিষ্কার করে একটা দিক নির্দেশনামূলক পথরেখা তৈরি করা, এই উদ্দেশ্যে একটা বেসরকারি হেলথ কমিশন, এটা হয়তো আমাদের চিন্তার মধ্যে আমরা নিয়ে আসতে পারি। একই মত দেন অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ। বরং উন্নত দেশগুলো টিকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে আশঙ্কা করছেন তিনি। 2020 সালে তাদের যেরকম দাম তারা বলেছিল, এখন দেখা যাচ্ছে এই দাম, এটা ধরেন $3-4 থেকে শুরু করে $35, $40 পর্যন্ত একটা ডোজ দেখা যাচ্ছে। তার মানে তারা সুবিধা মতো ক্রাইসিস তৈরি হলে, চাহিদা তৈরি হলে এক ধরনের ব্ল্যাকমেইল করার মতো অবস্থা তৈরি করছে। 2024 সালের মধ্যে সবার জন্য টিকা নিশ্চিত করা না গেলে তা হবে বিশ্ব স্বাস্থ্যের জন্য হুমকি। মন্তব্য সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের। একটি দেশের উপর টিকা সংগ্রহের নির্ভরশীলতা সরকারের দূরদর্শিতার পরিচয় দিয়েছে। এই 50 লক্ষ হয়তো $10 আনতাম, তারপরে দর কষাকষি করে আমরা যখন একটু বেটার অবস্থায় যেতে পারতাম বা অন্যান্য টিকাও যখন চলে আসতো, হয়তো আমরা জানি যে সিঙ্গেল ডোজ টিকাও কিন্তু বাজারে আসার প্রক্রিয়াতে আছে। তো সেই জায়গাগুলোতে হয়তো আমরা আরো বেটার যে কূটনৈতিক সাফল্য সেটা হয়তো আমরা দেখালে হয়তো আমাদের এখানে আমাদের যে খরচ যেটা সেটা সাশ্রয় হতো। এখানে 600 কোটি টাকা কিংবা 1000-10,000 কোটি টাকা যদি বেশিও লাগে, সেটা তো স্বাস্থ্যের জন্য আমাদেরকে এটা বহন করতেই হবে। তবে এটা বলার অর্থ এই না যে আমরা এই ধরনের অপচয়কে আমরা এন্ডোর্স করছি। আমাদের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্তত এই সক্ষমতা বাড়ানোর জন্য টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গড়ে তুলতে হবে। সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপের পাশাপাশি বিশ্বাসযোগ্য পরিসংখ্যান দেওয়ার তাগিদও দেন বিশিষ্টজনরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 4 খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া জিয়াউর রহমানের বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে। এসব তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। পরিকল্পনা মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনাটি বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার সচিবালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। বৈঠকে হেফাজতে ইসলামের কার্যক্রম, রোহিঙ্গা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক বা হয়রানি করছে না আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষিপ্ত অনেক অপরাধের কথা বলা হয়েছে, যে অনেক অপরাধ হচ্ছে, চলমান হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে সামগ্রিকভাবে। এটা হচ্ছে মন্ত্রীর কাছ থেকে বা যে কোনো নাগরিকের কাছ থেকে যে এরকম মোবাইল নেওয়া বা এরকম দুর্বৃত্তায়ন, হত্যা, খুন, এগুলো প্রতিনিয়তই হচ্ছে, সব দেশেই হচ্ছে। তার অর্থ এই না যে সামগ্রিক চিত্র, আমি সামগ্রিক চিত্রের কথা বলছি। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব ও পদবি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত। জানান, জিয়াউর রহমান খুনের সাথে জড়িত বিষয়টি মানুষ বিশ্বাস করে, তবে তা প্রমাণ করতে কাজ চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আইনি প্রক্রিয়া সব শেষ হয়েছে। অচিরেই আমরা গেজেট প্রকাশ করব বঙ্গবন্ধুর খুনিদের যে খেতাব বাতিলের, এটা ইনশাল্লাহ অচিরেই। খুনিরা বলেছে যে জিয়াউর রহমান খুন করেছে, আমাদের খুন করেছে মানে আমাদের সাথে ছিল, আমাদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু এটা তো আবার আদালত প্রমাণের মতো তথ্য থাকতে হবে।
কেবলমাত্র তার কথায় এটা মানুষ বিশ্বাস করে যে তারা যখন বলছে নিশ্চিত হবে, কিন্তু সেটা আইনের কাছে গ্রহণযোগ্য হবে কতটুকু সেগুলো থাকতে পারে। জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে যখনই আমরা কিছু করব সেটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ হবে, যেটা প্রমাণ সাপেক্ষ অর্থাৎ যেটা নাকি আদালতে গিয়ে টিকবে, কারণ এটা চ্যালেঞ্জ হতে পারে। মন্ত্রী জানান, এখন থেকে জাতীয় পরিচয়পত্রের বিষয়টি দেখভাল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবেদনের 1 মাসের মধ্যে এনআইডি প্রদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি নির্দিষ্ট করেছে কমিটি। এখানে আসার পর যারা আবেদন করবে, আবেদন 30 দিনের মধ্যে, 30 কার্য দিবসের মধ্যে তাদের শেষ করতে হবে। যে কোনো মানে রেজাল্ট দিতে হবে, বা না। কেউ যদি ন্যায়সঙ্গতভাবে প্রাপ্য না হয়, কি কি কারণে প্রাপ্য না, লিখিতভাবে তাকে জানিয়ে দিতে হবে। কমিটির বৈঠকে অনলাইন ব্যবসায় প্রতারণা হচ্ছে এমন বিষয়গুলোতে নজর দিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল ছাড়ের অফার কিভাবে দেয় তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভাপতি রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। দলটি এখন জন আস্থার তীব্র সংকটে ভুগছে। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার চায় অপরাজনীতি ত্যাগ করে বিএনপি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছেন বলে মন্তব্য তার। সরকার গণবিচ্ছিন্ন বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কার সাথে আছে। বিএনপি জলাতঙ্ক রোগের মতো জনগণ ও নির্বাচন আতঙ্কে ভুগছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাছাড়া যদি আন্দোলনে জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র আছে, বিএনপি আছে তাই আন্দোলনের নামে আগুন সন্ত্রাস আছে, তাদের থাকা না থাকার মাঝে এখন জনগণের কোনো আগ্রহ নেই, তারা জনআস্থার তীব্র সংকটে ভুগছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছদ্মবেশী একদলীয় শাসনের হাত থেকে জনগণকে বাঁচাতে হলে এখন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বেগম জিয়া কারাগারের বাইরে থাকলে সরকারের তখতে তাউস ভেঙে যাবে, সেই ভয়ে চিকিৎসা করাতে বেগম জিয়াকে বিদেশে যাবার অনুমতি দেওয়া হচ্ছে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বার মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা নিয়ন্ত্রণের নামে লুটপাট করছে ক্ষমতাসীনরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রণোদনার নামে মানুষকে বোকা বানাচ্ছে সরকার। কাকে প্রণোদনা দিচ্ছেন? আপনাদের লোকগুলোকে, যারা আপনার লুট করছে, বাংলাদেশের অর্থনীতিকে যারা একেবারে শূন্য পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে। বড় বড় দালান তৈরি করছেন আর বলছেন উন্নয়ন, আর মন গড়া প্রবৃদ্ধির হার দিচ্ছেন, বলছেন উন্নয়ন। উন্নয়ন সেটা নয়। উন্নয়ন হচ্ছে জনগণের যদি আপনার তার জীবনযাত্রার মান উন্নত হয়, সে যেন ভালো খেতে পায়, বাচ্চাদের লেখাপড়া করাতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে, সেটাকে বলে উন্নয়ন। এমন উন্নয়ন করেছেন যে হাসপাতালে বেড নাই। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব দলের উদ্যোগে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারাবন্দী করে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান তিনি। আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বেধড়ক পিটিয়েছে, তাদেরকে আহত করেছে, তারা অনেকেই আজকে মৃত্যুর সঙ্গে বিভিন্ন হসপিটালে পাঞ্জা লড়ছে। আমি এর তীব্র নিন্দা করছি এবং আমি ছাত্র যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, এর তীব্র প্রতিশোধ নিতে হবে। আপনারা প্রস্তুত হন এবং সেই প্রতিশোধের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র আনবো, স্বাধীনতা রাখবো, সার্বভৌমত্ব রক্ষা করব। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
করোনা বিপর্যস্ত জীবন জীবিকা রক্ষার বাজেট ঘোষণাকাল। রেকর্ড পরিমাণ বড় নতুন এই বাজেটের আকার ছাড়াচ্ছে 6 লাখ কোটি টাকার মাইলফলক। নতুন বাজেট সংশোধিত বাজেটের চেয়ে 12% বড়, যেখানে এবারও গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.2%। এবারও বাজেটে দেওয়া হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। মহামারীর নজিরবিহীন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বৃহস্পতিবার দেশ পরিচালনার নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। মেগা প্রকল্প বাস্তবায়ন ও ভাইরাস থেকে জনগণকে সুরক্ষায় এবার 6,03,000 কোটি টাকা খরচের ফর্দ দেবেন তিনি। উন্নয়ন কর্মসূচির 2.25 লাখ কোটি টাকা বরাদ্দের বড় অংশই তিনি দিচ্ছেন পরিবহন ও যোগাযোগ খাতে। বিশেষ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। এতে বরাদ্দ বাজেটের 7% বেশি। কোভিডের আক্রমণে সারা বিশ্বের মতো আমরা কিছুটা চাপে আছি অবশ্যই, এবং যেহেতু এটা মৃত্যু এবং বাঁচার প্রশ্ন, বাঁচা মরার প্রশ্ন। কঠিন এই সময়েও দেশের অর্থনীতির 7.2% প্রবৃদ্ধি চান অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি ধরে রাখতে চান 5.3%। খরচও বাড়াতে চান সমান তালে। আর তাই সব রেকর্ড ভেঙে 2,14,000 কোটি টাকার ঘাটতি বাজেটেও শঙ্কিত নন তিনি। বাজেটের পরিমাণ বাড়বে বলে আমি রেভিনিউকে একটা বিরাট টার্গেট দেব, এবং সেই টার্গেট অর্জন করা যাবে না জেনেও দেব। এতে নানান ধরনের অভিঘাত তৈরি হয়। বড় আশার বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের টার্গেট ধরা হচ্ছে 3,90,000 কোটি টাকা। এর বাইরে ব্যাংক থেকে 76,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে 32,000 কোটি টাকা ধার নেবে সরকার। তবে নজর এবার কম সুদের বিদেশি ঋণের দিকে। আপনি কলেজে পড়তেন, মেসে থাকতেন বা হলে থাকতেন, আপনার আয় সবসময় ব্যয়ের চেয়ে কম ছিল, বাবা টাকা পাঠানোর পরেও কম ছিল। আমরা দেশ হিসাবেও তাই। কারণ কেন? আমরা অনেক প্রকল্প হাতে নিচ্ছি। বাজেটের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সুখবর থাকলেও এবার বাড়ছে না ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা। বেশিরভাগ কর ও ভ্যাটের হার আগের মতো থাকলেও কমছে কর্পোরেট ট্যাক্স। কিছুটা সীমিত হলেও এবারও বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে বাজেট ঘোষণা হয়েছে 49 বার, যার 3টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এ পর্যন্ত মোট 13 জন অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি 12 বার করে বাজেট দিয়েছেন বিএনপির সময়কার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর বর্তমান অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল দিতে যাচ্ছেন তার তৃতীয় বাজেট। 1972 সালের 30 জুন প্রথম বাজেট দেন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রথম বাজেটের আকার মাত্র 752 কোটি টাকার হলেও এবার তা ছাড়াচ্ছে 6 লাখ কোটি টাকার ঘর, যা প্রথম বাজেটের তুলনায় 800 গুণ বড়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের ব্যাপারে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী। এটাকে নির্বাচনের কফিনের সর্বশেষ পেরেক বলে অভিহিত করেন তিনি। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের মাহবুব তালুকদার এসব কথা বলেন। নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডি স্থানান্তরের নির্দেশ কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর। কি উদ্দেশ্যে এই আত্মঘাতী ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। এটি সংবিধানের 119 ধারার পরিপন্থী। আমি আশঙ্কা করি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ, অন্যত্র স্থানান্তর, সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিম যাত্রার আয়োজন। প্রথম ধাপে 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে 21 জুন। একই দিন 4টি সংসদীয় আসনের উপনির্বাচন ও 11টি পৌরসভার ভোট গ্রহণও করা হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার এই তথ্য জানান। এছাড়া ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী এসব আসনে ভোট হবে 14 জুলাই। 11 এপ্রিল লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন, 11 পৌরসভা ও প্রথম ধাপে 371 ইউপির ভোট হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ বাড়ায় তা স্থগিত করা হয়। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার সকলের মতামতকে অগ্রাহ্য করে শুধু জিঘাংসা দিয়ে দেশ চালাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, অনেক সন্ত্রাসী ভয়ঙ্কর খুনি জামিন পাচ্ছে, অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। জাফরুল্লাহ চৌধুরী জানান, বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ তার অধিকার। তিনি বলেন, দেশের স্বার্থে সব দলকে নিয়ে একসাথে বসতে হবে, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজতে হবে। ডাক্তার জাফরুল্লাহ অভিযোগ করেন, 3 মাস ধরে বন্দী ছাত্রদের জামিন দিলেও
3 দিনেও জামিনের কাগজ বের হয়নি। এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি। আল্লামা শফির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযুক্ত ও দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার অনুসারীরা। জাতীয় প্রেস ক্লাবে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আল্লামা শফি সবসময়ই একজন শান্তিপ্রিয় ধার্মিক মানুষ ছিলেন। তিনি দেশের উন্নয়ন ও সুখ সমৃদ্ধিতে বিশ্বাস করতেন। মুফতি ফয়জুল্লাহ দাবি করেন, আল্লামা শফিকে লাঞ্ছিত করে হাটহাজারী মাদ্রাসা থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং মানসিক নির্যাতন করা হয়েছে। এতে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একটি চরমপন্থী মহল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে মাদ্রাসাকে জিম্মি করেছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুনায়েদ বাবু নগরী কমিটির নায়েবে আমির মধুপুরের পীর আব্দুল হামিদ। ঢাকা দক্ষিণ সিটির কোথাও 3 ঘন্টার বেশি পানি জমে থাকবে না এমন পরিকল্পনা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, জলাবদ্ধতা পুরোপুরি নিরসনে কাজ করছেন তারা। অল্প বৃষ্টিতেই ভাসছে রাজধানী। এতে নিয়মিত জলজটের ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। এমনই প্রেক্ষাপটে মিরপুরে 14 নম্বরের ব্রাউনিয়া খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। এই সময় উত্তরে মেয়র আশা প্রকাশ করেন, আগামীতে রাজধানীতে আর থাকবে না জলাবদ্ধতা। কতগুলা বিম, কতগুলা পিলার, কতগুলা গ্রেড বিম, এটা চতুর্দিকে কিন্তু সিল্টারেশন হয়ে গেছে, পানির প্রবাহ কিন্তু এখন শুরু হচ্ছে। তা আমাদের কাজ হচ্ছে হলো অবৈধভাবে যাদের খাল দখল আছে এটাকে উচ্ছেদ করা এবং খালের পানিটা প্রবাহ করা। এটি করতে পারলে মিরপুরের যে পানির যেই জমাট অবস্থা গতকাল যে অনেকে বলেছেন, এগুলো কিন্তু অনেক অংশে দূর হবে। এদিকে নগর ভবনে তেলুগু সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের কাছে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন ঢাকা দক্ষিণের মেয়র। জলাবদ্ধ নিরসনে নেওয়া পদক্ষেপের কথা জানান তিনি। আগামী 2 মাস টাস্কফোর্স ক্র্যাশ প্রোগ্রাম যেটা হয়, টাস্কফোর্সের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে থাকব। যেখানে জলাবদ্ধতা হবে, মাঝারি বৃষ্টিপাত হয় 1 ঘন্টা, ভারী বৃষ্টিপাত হয় 2 ঘন্টা, অতি ভারী বৃষ্টিপাত হয় যেটা 88 মিলিলিটারের ঊর্ধ্বে, তাহলে 3 ঘন্টার মধ্যেই যেন আমরা সেই জলাবদ্ধতা নিরসন করতে পারি, পানি নিষ্কাশন করতে পারি। বেদখল জমি দখলমুক্ত করারও ঘোষণা দেন দক্ষিণের মেয়র। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের বেঙ্গালুরু থেকে পালিয়ে আসা এক তরুণীর দায়ের করা মানব পাচার মামলায় 3 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাচার কাজে ব্যবহৃত ইন্ডিয়ান সিম কার্ড, সীমান্তে ব্যবহৃত 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, টিকটক হৃদয় ওই তরুণীকে ভারতে পাচার করেছিল। সেখান থেকে চেন্নাইয়ের একটি হোটেলে যৌনকর্মীর কাজে পাঠানো হয়। এই তরুণী সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। মঙ্গলবার হাতিরঝিল থানায় মামলা করেন তিনি। তরুণীর কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পুলিশ জানিয়েছে, ফেসবুকে ভাইরাল হওয়া তরুণী আর এই তরুণী একই বাসায় ছিলেন। ভারত ও বাংলাদেশ মিলে এই চক্রের 12 জনের সন্ধান পেয়েছে পুলিশ। 92টির বেশি মামলার আসামি প্রতারক মশিউর রহমান বাবুকে গ্রেফতার করেছে সিআইডি। তারা জানিয়েছে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে 30% অগ্রিম টাকার চেক দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। মালিবাগ সিআইডি অফিসে জড়ো হয়েছেন অনেক ব্যবসায়ী। তাদের কেউ 10 লাখ, কেউ 20 লাখ, আবার কেউ বা 30 লাখ টাকার পণ্য আবরার গ্রুপের কাছে বিক্রি করে প্রতারিত হয়েছেন। কেউ বিক্রি করেছেন চাল ডালের মতো নিত্যপণ্য, আবার কেউ বিক্রি করেছেন ফ্রিজ টেলিভিশনের মতো ইলেকট্রনিক্স পণ্য। মহাখালী ডিওইচএসে অফিস নিয়ে আবরার গ্রুপের মালিক মশিউর বিভিন্ন কোম্পানির কাছ থেকে পণ্য কিনে অগ্রিম বাবদ 30% টাকার চেক দিত, যা পরে ব্যাংকে ডিজনার হতো। আমাদের 48 জন ব্যবসায়ী থেকে 17 কোটি টাকার প্রোডাক্ট কিনে ওয়ালটন প্লাজা দয়াগঞ্জ ব্রাঞ্চ থেকে উনি 200 ফ্যান নিয়ে আসছে। প্রথম অবস্থাতে হচ্ছে 30% পেমেন্ট দিচ্ছে, বাকি যে টাকাটা, এই টাকাটা বলছে উনি হচ্ছে আপনার 28 দিনের মাথায় দেবে। চেক নিয়েছি, এখন 30% জমা দিয়েছি, চেক ডিজনার হয়েছে, এরপর থেকে মানে ডিজনারি হচ্ছে। এক ব্যবসায়ীর মামলার তদন্ত করে এই প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে, এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। তার নামে 92টি মামলা আছে এবং একটা আমরা কনভিকশন ওয়ারেন্টও আমাদের হাতে আছে। মানি লন্ডারিং এর পর্যাপ্ত উপাদান তার এই প্রক্রিয়ার মধ্যে আছে, তো আমরা সঙ্গত কারণেই সেই দিকে আমরা অগ্রসর হব।
পদ্মা সেতু, কাস্টমস, রেলওয়ে সহ বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অপর দুটি প্রতারক চক্রের 6 জনকে আটক করেছে সিআইডি। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মৌসুমি ফলের ছড়াছড়ি বাজারে। আম, লিচু, জাম সব ধরনের ফলের ফলন এবার ভালো হয়েছে। দাম কিছুটা বেশি হলেও কয়েকদিনের মধ্যে বাজারে ফলের আমদানি ঠিকঠাক হলে দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। কামরুল হাসানের ছবিতে মৌসুমি ফলের খবর জানাচ্ছেন নাইম হাসান। দেশের ঋতু অনুযায়ী এখন চলছে মধুমাস। বাজারগুলোতে ফলের ছড়াছড়ি থাকে এই সময়টাতে। করোনার মাঝেও এই দৃশ্য খুব একটা বদলায়নি এবছর। রাজধানীর ফলের বাজারগুলোতে প্রচুর পরিমাণে আম, লিচু, কাঁঠাল, জাম, আনারস সহ দেশি ফলের উপস্থিতি রয়েছে। দেশ ও বিদেশের বাজারের কথা চিন্তা করে এবার আমের আবাদ হয়েছে 1,89,000 হেক্টর জমিতে। লক্ষ্যের তুলনায় ফলন খারাপ হয়নি। হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, লক্ষণভোগ সহ প্রায় সব ধরনের আম রয়েছে আড়ত থেকে খুচরা বাজারে। হিমসাগর, ন্যাংরা, তারপর আছে গুটি, লক্ষণভোগ এগুলো বিক্রি হচ্ছে। আম প্রচুর হয়েছে, আমাদের বৃষ্টির কারণে ভাঙে না। দামটা বেশি কারণ আমার এখানেই বাসা, তো ওদের যেটা পাইকারি ইয়েতে যেটা বিক্রি করে তার থেকে প্রায় 20 টাকাও বেশি পড়ে যায় কেজিতে। ঘূর্ণিঝড়ের কারণে আম মনে করেন সবগুলো ঝরে গেছে। আমি যে ওই কারণে আমের রেটটা এখন অনেকটা বেশি। আপনার 2-1 দিন পরে 1-2 তারিখের দিকে আবার আম এভেলেবেল হবে, তখন আবার দাম হঠাৎ করে কমে যাবে। এবার প্রায় 32,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, তবে লিচুর ফলন কম বলছে ব্যবসায়ীরা। ফলে পাইকারি এবং খুচরা বাজারের লিচুর দামের মধ্যে রয়েছে বেশ পার্থক্য। খরার জন্য লেচু নষ্ট হয়ে গেছে। এই লেচুটা যদি নষ্ট না হতো তাহলে আমাদের দেশে লেচু 150 টাকা শ খাইতে পারতো। আগের তুলনায় মোটামুটি ভালোই দাম, 300 থেকে 400 টাকার মধ্যে। বাচ্চারা খেতে পারে, সুস্বাদু রসালো ফল। গরমের সিজনে খেলে মানুষের শরীরে একটু তৃপ্তি আসে, ভালো। দাম তুলনামূলক একটু বেশি। অন্য ফলের ভিড়ে বাজারে কাঁঠাল আর জামের অবস্থা অন্যরকম। ফলন কম হয়, দাম বেশি, আবার গরমের কারণে কাঁঠালের বিক্রি কম বলছে বিক্রেতারা। জামের বাজারে চিত্র আবার বিপরীত। প্রচুর জাম হয়, বাজারে আমদানি বেশি কিন্তু নেই ক্রেতা। ফলন কম হয়েছে, দাম বৃদ্ধি। কাঁঠাল নেয় না গরমের সিজনে। যখন বৃষ্টি যদি হইতো তাহলে বেতন যেত, এই বৃষ্টির কারণে আমরা ধরা খেয়ে গেছি। অন্য ফলের ভিড়ে আনারসের চাহিদা কম থাকায় দাম পড়ে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। মৌসুম শেষ হয়ে গেলেও বাজারে এখনো মিলছে তরমুজ। 8 থেকে 10 কেজি ওজনের তরমুজের দাম চাওয়া হচ্ছে 2 থেকে 250 টাকা, কিন্তু তারপরও মিলছে না ক্রেতা। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশের বিনোদন পার্কগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস। এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় এ খাতের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতি পুষিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিনোদন পার্কগুলোকে আনা, আগামী 5 বছরের জন্য পার্কের ওপর থেকে সব ধরনের ভ্যাট ও কর মওকুফ সহ নানা দাবি জানানো হয়। প্রায় 1.5 কেজি স্বর্ণ এবং 8টি স্মার্টফোন চোরাচালানের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 3 জনকে আটক করেছে এনএসআই সদস্যরা। তারা জানান, সন্ধ্যা 6:30টার দিকে 1 কেজি 328 গ্রাম স্বর্ণ, 5টি আইফোন ও 3টি ট্যাব হাত বদলের সময় ওই 3 জনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য কোটি টাকার বেশি বলেও জানান এনএসআই সদস্যরা। কোভিড-19 মহামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ত্রাণ বিতরণ করেন পুনাকের সভানেত্রী জিশান মির্জা। 100রও বেশি দুস্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুনাকের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। দেশে প্রথম ডুয়েল সেলফি স্পটলাইট এবং OIS প্রযুক্তির স্মার্টফোন এনেছে ভিভো। V21 মডেলের এই স্মার্টফোনটি প্রি বুকিং দিতে পারবেন গ্রাহকরা। এই সুযোগ চলবে আগামী 5 জুন পর্যন্ত। ফোনটির মূল্য 32,990 টাকা। OIS ছাড়াও ফোনটিতে ডাবল এক্সপোজার, ডুয়াল ভিউ ভিডিও, হেড স্লিমিং ফর গ্রুপ ফটো এবং আলট্রা সেন্সিং সেন্সর প্রযুক্তি রয়েছে। এছাড়া ডায়মেনসিটি 800U প্রসেসর, 8GB র্যাম, 128GB রম, 4000 এমপিআর ব্যাটারি এবং 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিও থাকছে। প্রি বুকিং শেষে 6 জুন থেকে ভিভো V21 পাওয়া যাবে দেশের মার্কেটে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা অমানবিক, এটা মেনে নেওয়া যায় না বললেন প্রধানমন্ত্রী। বিশ্বের অনেক দেশ ও সংস্থার নীরব ভূমিকার সমালোচনা। করোনায় আরও 34 জনের মৃত্যু। নওগাঁয় 7 দিনের লকডাউন, রাজশাহীতে কঠোর বিধিনিষেধ। প্রকাশ্য চুক্তির মাধ্যমে ভ্যাকসিন কেনার সুপারিশ বিশিষ্টজনদের। বঙ্গবন্ধুর 4 খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত, প্রমাণ পেলে বাতিল হবে জিয়াউর রহমানের খেতাবও, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপির রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের আগ্রহ নেই, কাদেরের মন্তব্য। ছদ্মবেশী একদলীয় শাসন থেকে মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন ফখরুল। করোনায় বিপর্যস্ত জীবন জীবিকা রক্ষার 6 লাখ কোটি টাকার বাজেট পেশ কাল। এবারও দেয়া হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।